জানেন, কিছু জায়গা এতটাই সুন্দর হয় যে সেখানে বারবার গেলেও কখনো একঘেয়ে লাগে না। আজকে আপনাদেরকে ডুয়ার্সের এমন 3টে জায়গার সন্ধান দেব যেখানে আপনারা যদি ডুয়ার্স বেড়াতে গিয়ে থাকেন তাহলে অবশ্যই গেছেন, আর যারা ভাবছেন যে ডুয়ার্স বেড়াতে যাবেন তারা অবশ্যই যাবেন। তার মধ্যে প্রথমটা সামথিং। হাই, আমি সাগনিক, আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল অ্যান্ড লিটারেচার। আর আজকে আপনাদেরকে নিয়ে এসেছি হচ্ছে উত্তরবঙ্গ বা ডুয়ার্সের খুব চেনা কিন্তু অসাধারণ সুন্দর সামথিং। কিন্তু শুধুমাত্র সামথিং এর খোঁজই থাকবে না, থাকবে সুনতালে খোলা এবং রকি আইল্যান্ডের সমস্ত তথ্য। আপনারা ডুয়ার্স ভ্রমণে এলে একটা দিন কিন্তু আপনাদের নিশ্চিন্তে কেটে যাবে এই 3টে জায়গা ঘুরে, এবং যেরকম আপনাদের শুরুতেই বলেছি এই 3টের কোনো জায়গাটাই মিস করবেন না। যারা উত্তরবঙ্গ বা ডুয়ার্সে বারবার বেড়াতে আসেন আমার মতো, তাদেরকে আমি বলি যে ডুয়ার্সে এলে কিন্তু আপনি যে হোটেলেই থাকুন, যে রিসর্টেই থাকুন, আপনাকে রিসর্টের লোক বা গাড়িওয়ালা আপনাকে বলবে সামথিং সুলতালে খোলা রকি আইল্যান্ডের একটা ট্যুর করতে। শুনে যতই মনে হোক যে এটা রেগুলার ট্যুরিস্ট ডেস্টিনেশনের মতন, কিন্তু আমি আপনাদেরকে বলছি যে এই ট্রিপটা যদি আপনারা ডুয়ার্সে প্রথমবার আসেন ডেফিনেটলি কিন্তু করবেন। খুব বেশি কস্টিং পড়ে না, সব কিছু বলে দেবো। মানে সামথিং সুলতানখোলা রকি আইল্যান্ড 3টে জায়গা মিলিয়ে পড়বে হচ্ছে আপনার 2500 টাকা। 2022-এর দুর্গাপুজোর পরের সময়কার কথা বলছি। সামথিং রাস্তাটা একটু আগে দেখাচ্ছিলাম আপনাদেরকে, পুরো চা বাগানের মাঝখান দিয়ে রাস্তা, এবং সামথিং পৌঁছে যাওয়ার পরে আপনি চারিদিকে এই যে পাহাড় দেখবেন, চারিদিকে চা বাগান যখন দেখতে পাবেন, এইখানে গাড়ি পার্কিং করে তারপরে আপনারা যখন নামবেন, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। আপনাদেরকে লালিগুড়া ভিউ পয়েন্টটা দেখাই, চলুন। আমি এখন এই মুহূর্তে যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এটাকে বলে লালিগুড়া ভিউ পয়েন্ট। এটা সামসিংয়েরই একদম কাছে, মানে সামসিং হচ্ছে রাস্তার উপরে, সেখান থেকে জাস্ট আপনাকে 500 মিটার মতন ডিটুর নিতে হবে, তাহলেই পৌঁছে যাবেন এই লালিগুড়া ভিউ পয়েন্ট। নিচে দেখুন নদী বয়ে যাচ্ছে, এইদিকে পাহাড়, পাহাড়ের ওপরে মানে কুয়াশা মেঘ পুরো একদম ছেয়ে আছে। এইখানে একটা ছোট্ট দেখতে পাচ্ছেন আমার পেছনে, এইদিকে একটা ছোট্ট বসার জায়গা রয়েছে। আর এই দিকটাতে মানে যেখানে অ্যাকচুয়ালি ভিউ পয়েন্টটা, সেখানে একটা ছোট্ট মোমো বা আপনার ওই মোমো ওয়াই এইসবের দোকান আছে। সো কিন্তু সব মিলিয়ে এই জায়গাটা জাস্ট ফাটাফাটি। আমি এখন ভাবছি এই রাস্তাটা নিচের দিকে যাচ্ছে লালিগুড়া ভিউ পয়েন্ট থেকে। এটা নিচে নদী অবধি তো ডেফিনেটলি যেতে পারবো না, তবে আপনাদেরকে কিছুটা নিচে গিয়ে দেখাই। আর এখানে দেখুন কয়েকটা স্কুলের ছেলে এসছে, ওদের মধ্যেও একজন ব্লগ করছে, তো ওদের সাথেও আলাপ হলো, ভালো লাগলো। নিচের দিকে যাই। কিছুটা রাস্তাটা থেকে নেমে কিন্তু কিছুটা ভালো হলো, তার কারণ হচ্ছে দেখুন, আমি এটা সবসময় বিশ্বাস করি নর্থ বেঙ্গল বা যে কোনো পাহাড়ি এলাকায় সেখানে ডেজিগনেটেড ভিউ পয়েন্ট থেকে ভিউ তো ভালোই, বাট হঠাৎ করে কোনো একটা রাস্তার মোড়েও সেখানেও কিন্তু ভিউ অসাধারণ হয়। এখানে নদীটা আরও কাছে চলে এসছে, জায়গাটা আরও বেশি খোলা খোলা, আরও বেশি উন্মুক্ত, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই ভয়ঙ্কর ওই ভিউ পয়েন্টের ভিড়টাও নেই। তাই আপনারা যদি আসেন টুক করে রাস্তাটা দিয়ে একটুখানি নিচের দিকে নেমে আসবেন কিছুটা। আর এই এতগুলো মুখ দেখছেন আমার পেছনে, এইবারে ট্রিপে কিন্তু আমি একা নই, আমার সাথে আমার প্রায় 30-32 জন স্টুডেন্ট এবারে আমার সাথে এসছে। সব কলেজের ছাত্র আমার, মানে আমার কলেজের কেউ কেউ অন্য কলেজের, বাট এই এতগুলো স্টুডেন্টকে নিয়ে আসা আর তার মধ্যে ভ্লগ করাটা কিন্তু খুব ডিফিকাল্ট ছিল। দেখতেই পাচ্ছেন কালকে রাত্রিবেলা 3:30-4টে অবধি সব জাগিয়ে রেখেছে, সব গল্প করেছে, এবং তারপরে আজকে সকালবেলা 8টার সময় ঘুম থেকে ওঠাটা আমার কাছে একটা রিয়েল চ্যালেঞ্জ ছিল। ওই হ্যালো করতে আরেকজন গেল। আপাতত নিচের দিকে আরও কিছুটা আমি যাব, কেন আমার কয়েকজন স্টুডেন্ট আরেকটু নিচের দিকে গেছে, এবং বুঝতেই পারছেন এই ট্রিপে আমি ওদের গার্জিয়ান, তাই যেতেই হবে। জানেন তো কখনো কখনো বলে ছোটদের কথা শোনাও ভালো। কয়েকটা নিচে নেমে এসেছিল, বকবো ভেবেই নেমেছিলাম, নেমে দেখলাম এখানে জঙ্গলটা বেশ পাওয়া যাচ্ছে, আরও সুন্দর হয়ে গেছে, অ্যাকচুয়ালি আরোই ভিড় কম, যদিও ওরা যা সংখ্যায় ভিড় ওরাই তৈরি করে দিয়েছে। এবং চিৎকার চেঁচামেচি যদি বলেন, ডুয়ার্সের শান্তি আজকের মতন বিঘ্নিত।
এই হচ্ছে আমার দুই স্টুডেন্ট, এক হচ্ছে মহাভয়ঙ্কর সোমাঙ্ক কৈলা আর তার চেয়েও বেশি ভয়ঙ্কর শুভময় নাথ। যাই হোক, আপাতত কেমন লাগছে? খুব ভালো লাগছে। এখানে চারদিকে সিনারিটা এত সুন্দর, পাহাড়টাও মানে পাহাড় আর জলের সংমিশ্রণ দেখে আরোই ভালো লাগছে আমার। আর তার সাথে জঙ্গল, কিছুটা ভয় কিছুটা মজা হচ্ছে। সবুজ পাহাড়, তার সাথে নিচে জলের আওয়াজ আসছে, সেটা না আপনারা ক্যামেরায় মানে ভিডিওতে আসবে না, কিন্তু আমরা নিচে জলের যে কি আওয়াজ। আর এখন মানে প্রচুর বৃষ্টি হয়েছে লাস্ট কয়েকদিনে, তাই নদীগুলোতে জল প্রচুর বেড়ে গেছে। আমরা বিজয়া দশমীর কয়েকদিন বাদে আসছি। আপনারা যারা কলকাতা থেকে দেখবেন ভিডিওটা তারা জানেন যে বিজয়া দশমীর দিন এই মালবাজারের এখানেই মাল নদীতে 8 জন ভেসে তার মর্মান্তিক একটা মৃত্যু ঘটেছে। নদীগুলো পুরো মানে ফুলে ফেপে রয়েছে, কি আওয়াজ, বিভৎস আওয়াজ। যাই হোক, আমরা আরেকটু আশপাশটা ঘুরে দেখি। আর ফটো সেশন এখানে থামছেই না। দেখুন, এদেরকে দেখে আমি নিজের কলেজ লাইফে ফিরে যাচ্ছি মনে হচ্ছে। ফটো সেশন থামছে না, যদিও আমার কলেজ লাইফে হাতে এত ভালো ফোন ছিল না, ফোন থাকলেও তাতে ক্যামেরা তো। আমার পাশে এখন যিনি রয়েছেন তিনি, আমি তাকে খুব সম্মান দিয়ে কথা বলি, আমার এক স্টুডেন্ট, কিন্তু মানে নেত্রী। এখানে ভাল লাগছে? হ্যাঁ, ভীষণ। ওরা অ্যাকচুয়ালি এখানে একটুও ভাল লাগছে না। এখানে চারিদিকটা সবুজ, ও সবুজ পছন্দ করে না। আপাতত 2-4টে আরও নিচের দিকে চলে গেছে, আমি আর যাব না ঠিক করেছি, যা হয় হোক। কেন আমার পক্ষে এই খাড়া রাস্তাটা ওঠা সম্ভব নয়, তাই আপাতত ডাক পাঠাচ্ছি। ওদেরকে আমরা দেখতে পাচ্ছি না, তাই এইরা আমার অস্ত্র। দেখুন, নিচের জায়গাটাকে দেখে স্টুডেন্টদের জন্য অপেক্ষা করে ডাক ফাঁক পাঠিয়ে এখন আমি আপাতত নিজে ওঠা শুরু করে দিয়েছি। ওরাও ধীরে ধীরে উঠে আসবে। সব বড় বড় ছেলে মেয়ে কলেজে পড়ে, অত চিন্তার কিছু নেই। তবে এই জায়গাটায় এলে যাদের বয়স হয়ে গেছে তারা খুব বেশি দূর নিচে নামবেন না, কেন বেশ খাড়া, মানে উঠতে হবে যখন তখন কিন্তু কষ্ট হবে। আমার পেছনে ওই টিনের শেডের জায়গাটা দেখছেন, ওটা যদিও একটা বসার জায়গা, আপনাদেরকে ভিডিওর আগে ওপর থেকেও দেখাচ্ছিলাম। কিন্তু খুব ইচ্ছা করে জানেন, যদি কোনো এককালে কোনো একদিন যদি এরকম একটা পাহাড়ের কোলে এরকম একটা ছোট্ট বাড়ি হয় আমার নিজের। পাহাড় দেখবো সামনে, নিচে থেকে নদী দেখব, মানে ওটা আমার কাছে ড্রিম। জানি এগুলো হয়তো হবে না, একটু বেশি চাইছি জীবন থেকে, কিন্তু যদি কোনোদিন পারি কলকাতা চাকরি বাকরি ছেড়ে পাহাড়ে এসেই ফাইনালি থাকবো। আমার পেছনে এখন দেখছেন ওই দিকগুলো ঘুরে এসে এখন আরেকটা দিক যেটা, সেটা হচ্ছে চা বাগান। চা বাগানের কিন্তু নিজস্ব একটা সৌন্দর্য আছে, মানে সত্যি খুব সুন্দর লাগে। বাঙালির সাথে চায়ের তো একটা সম্পর্ক আছেই, মানে বাঙালি এদিকে চা খায় না, চায়ের কাপ হাতে নিয়ে আড্ডা মারে না, তর্ক করে না, ঝগড়া করে না, রাজনীতি নিয়ে আলোচনা করে না, খেলা নিয়ে আলোচনা করে না, সিনেমা নিয়ে আলোচনা করে না, সমাজ নিয়ে আলোচনা করে না, এরম জেনারেলি পাওয়া যায় না। কিন্তু সেই ভ্রমণপ্রিয় বাঙালির এই চা বাগান দেখতে আসার অভিজ্ঞতাও কিন্তু দারুণ। আচ্ছা, আপনাদেরকে বলি, যারা আপনারা দার্জিলিং গেছেন তারাও তো প্রচুর চা বাগান দেখেছেন। দার্জিলিং আর ডুয়ার্সের চা বাগানগুলোর মধ্যে তফাৎটা কি, বা চা বাগান নয়, চায়ের মধ্যে তফাৎটা কি বলি। জানবেন, যত বেশি অল্টিটিউড, যেখানে যত বেশি ঠান্ডা পড়ে সেখানকার চায়ের ফ্লেভার তত ভালো হয়। মানে আমরা যে দার্জিলিং টি খাই, যদি প্রপার দার্জিলিং টি হয়, সেই দার্জিলিং টি কিন্তু পপুলার হচ্ছে তার গন্ধের জন্য। আর এই যে ডুয়ার্সের দিকে, এইগুলো তো অত উঁচু পাহাড় নয়, এখানে গরমকালে বেশ ভালো রকম গরম পড়ে, শীতকালেও যে একটা ভয়ঙ্কর ঠান্ডা পড়ে তা নয়। এই সব জায়গায় কিন্তু যেইটা আমরা গুন্ডি চা বলি বা লিকারের জন্য যে চা, সেই চা কিন্তু বেসিক্যালি এখান থেকে তৈরি হয়। তাই জন্য দেখবেন আসামে যে চা হয় সেই চাকে কিন্তু আমরা বেসিক্যালি লিকারের পাতা হিসেবে ইউজ করি, আর দার্জিলিং টিকে আমরা ফ্লেভারের জন্য ইউজ করি। মন ভরে সামসিং এর সৌন্দর্য উপভোগ করার পরে গাড়িতে উঠে পড়ুন পরবর্তী গন্তব্য সুলতানেখোলা পৌঁছানোর জন্য। খুব বেশি হলে 6 থেকে 8 কিলোমিটার ডিস্টেন্স, সময় লাগবে গাড়িতে ম্যাক্সিমাম 30 মিনিট। এখানে চারিদিকে নদী, পাহাড় এবং জঙ্গল আপনাকে কিন্তু মুগ্ধ করবে। এই সুলতানেখোলা জায়গাটার একটা ব্যাপার আছে। আপনি যখন গাড়ি নিয়ে আসবেন সামসিং, সুলতানেখোলা এবং রকি আইল্যান্ড, এই তিনটের প্যাকেজ বুক করে সুলতানেখোলার এই যে স্ট্যান্ডটা দেখছেন গাড়ির, এখানে আপনাকে নামিয়ে দেওয়া হবে। এখান থেকে হয় আপনি 1.5 কিলোমিটার মতন হেঁটে উঠতে পারেন, হেঁটে ওঠার রাস্তাটা হচ্ছে দেখুন আমার ওই দিকে, আর না হলে আপনারা এখানকার
গাড়িগুলো বুক করতে পারেন। পার গাড়ি 300 টাকা করে লাগে, আপ ডাউন মিলিয়ে এক একটা গাড়িতে 7 জন করে উঠতেও পারে। আপাতত আমি পেয়েছি আমার জন্য এই ভিনটেজ জিপসিটা, আমার অত্যন্ত প্রিয় গাড়ি। তাহলে চলুন জিপসিতে ওঠা যাক। 300 টাকা। এইরকম 4 হুইল জিপসিগুলোর কিন্তু মানে মজাই আলাদা। আমার নিজের পার্সোনালি খুব ইচ্ছা আছে কোনো একদিন যদি পারি একটা জিপসি কিনবো। আমার একটা XUV 500 আছে, একটা টাটা নেক্সন আছে, বাট এই গাড়িটা ছোটবেলা থেকে আমার ভীষণ প্রিয়। তারপরে মারুতি এটা প্রোডাকশন বন্ধ করে দিল, মানে কমন সিভিলিয়ানসরা কিনতে পারবে না, তো আর কোনোদিন কেনা হয়ে ওঠেনি। এখন একটা সেকেন্ড হ্যান্ড জিপসির খোঁজে আছি। আপনাদের কারো যদি জানা থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন, কিন্তু হতে হবে এরকম। একদম ছোট্ট জার্নি কমপ্লিট করার পরে কিলোমিটার 1.5 যেরকম বলেছিলাম, আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে সুলতানেখোলার মেইন যে জায়গাটা দেখার, সেটা হচ্ছে এই হ্যাঙ্গিং ব্রিজের সামনে। হ্যাঙ্গিং ব্রিজ থেকে শুরু করে সব কিছু আপনাদেরকে দেখাবো। তার সাথে সাথে এই চারিদিকের এই গভীর অরণ্যটাকে দেখুন। এবং আমি জানি না যে নদীর জলের আওয়াজ আপনারা কতটা পাচ্ছেন। আপাতত আমার কথার আওয়াজ তো পাচ্ছেন, তার সাথে যদি কোনো একটা নয়েজ পান বুঝুন সেটা নদীর জলের আওয়াজ। তাই নদীটাও দেখাবো, নদীর জলও দেখাবো, আর ডেফিনেটলি হ্যাঙ্গিং ব্রিজ, পাইনের জঙ্গল সব কিছু বাকি আছে, তাই পুরো ভিডিওটা দেখতে হবে। কিন্তু দেখুন, আমি চাইলে সামথিং সুলতানেখোলা রকি আইল্যান্ডের ভিডিও একসাথে করতে পারতাম, আমি করিনি। কেন জানেন? এক তো হচ্ছে আলাদা আলাদা করে এক একটা জায়গার ব্যাপারে একটু ডিটেলে বলা যায়, একটা গোটা ভিডিওতে করলে অনেক বেশি লম্বা হয়ে যায়। তার থেকে নয় ছোট ছোট ভিডিও দেখলেন। যাদের সামথিং এবং রকি আইল্যান্ড দেখার ইচ্ছা করছে তারা আমার চ্যানেলটাতে ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন, সেই ভিডিওগুলো আছে, দেখতে পারেন একবার। আপনাদেরকে তো বলাই হয়নি একটা কথা, সেটা হচ্ছে এইবারের ট্রিপটাতে কিন্তু আমি একা নই। এবারে আমার সাথে আমার প্রায় 30 স্টুডেন্ট এসছে, সবাই আমার কলেজের বা অন্যান্য কলেজের, সবাই আমার স্টুডেন্ট। তো আমার এই যে ছাত্র দেখতে পাচ্ছেন হয়তো দূর থেকে, আপাতত অর্ণব, কাছ থেকেও দেখিয়ে দেবো বা কোনো না কোনো ভিডিওতে দেখতে পাবেন। ওইখানে বেশি কেথ মেরে ফটোশ্যুট চলছিল, তো আমিও ভাবলাম মানে টিচার তো কি, ওদের প্রফেসর হতে পারি, কিন্তু একটু কেথ সবার ইচ্ছা করে। আর যদি ব্লগার হতে হয় তাহলে কেথ ছাড়া বোধহয় ব্লগার হওয়াও যায় না। যদিও সানগ্লাস টানগ্লাস কিচ্ছু নেই, আপাতত রয়েছে ওই হ্যাঙ্গিং ব্রিজটার ওপরে, আর এই বাঁদরটা ব্রিজটাকে দোলাচ্ছে। যাই হোক, ব্রিজটা আপনাদের দেখাই। যারা আমার রকি আইল্যান্ডের ভিডিওটা দেখেছেন তারা দেখবেন যে রকি আইল্যান্ডে যখন আমরা ছিলাম তখন মানে সেখানে নদীর যে স্রোত সেটা ভয়ঙ্কর ছিল। এখানে কিন্তু অত ভয়ঙ্কর নেই, এখানে নদী অনেক তুলনায় অনেক শান্ত, তবে খুব সুন্দর। মানে প্রকৃতি, আমি এটা বিশ্বাস করি আমাদের ভারতবর্ষ বা আমাদের নিজেদের রাজ্য বাংলাকে না উজাড় করে দিয়েছে। ভাবুন, বাংলাই এমন একটা রাজ্য যার সমুদ্র আছে, তার প্লেটু আছে, তার মানে মালভূমি আছে, তার পাহাড় আছে, তার জঙ্গল আছে, তার কাছে সুন্দরবনের মতন একটা অত বড় ওয়ার্ল্ডস লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট আছে। কি নেই বলুন তো? এবং যেহেতু বাঙালি বেড়াতে যেতে ভালোবাসে, আমার মনে হয় এটা কিন্তু বাঙালির কাছে একটা বিশাল বড় আশীর্বাদ। হাত বাড়ালে দীঘা, 3 ঘন্টা 4 ঘন্টা কলকাতা থেকে, এক রাতের জার্নিতে নর্থ বেঙ্গল এবং এই অসাধারণ সব লোকেশনগুলো, এবং খুব বেশি কস্টলিও নয়। আপনাদেরকে বলি, যদি ডুয়ার্স আসেন, ডুয়ার্স থেকে সামথিং, সুলতানেখোলা এবং রকি আইল্যান্ডের একটাই গাড়িতে 3টে জায়গায় একসাথে করে নেবেন, খরচা পড়ছে মোটামুটি 2500 টাকা বড় গাড়ি।
বড় গাড়িতে 8 জন মতন উঠতে পারে। এটা আমি বলছি ধরে নিন অক্টোবর 2022-এর রেট। একদিকে যেরকম জল দেখালাম আপনাদেরকে, সেরকম আরেকদিকে এই ঘন অরণ্যকে দেখুন, মানে ফ্যান্টাস্টিক। এখন যেহেতু সন্ধে হয়ে আসছে, বিভিন্ন রকম পাখির আওয়াজ চারিদিকে। আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এটা তো এমন বলবো না যে এটা কোনো রেকগনাইজড ফরেস্ট, একদমই নয়, পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন। ভালো জিনিস যেটা কি জানেন, যেহেতু এইসব জায়গায় ট্যুরিজমটা খুব পপুলার নয়, মানে ধরুন অবভিয়াসলি হিমাচলে সিমলা, মানালি এইসব জায়গার মতন কি পপুলার, তাই জন্য না নেচার বা প্রকৃতি অনেক বেশি কি বলবো, অনেক সুস্থ স্বাভাবিকভাবে আছে, যেখানেই না হলে মানুষের বেশি পা পড়ে, জায়গাগুলো নোংরা হয়ে যায়। একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে করব, যখন এরকম জায়গায় বেড়াতে আসবেন প্লিজ প্লাস্টিকের প্যাকেট, গুটখার প্যাকেট এইগুলো ফেলবেন না। জানবেন এতে ভয়ঙ্কর ক্ষতি হয়। আপনি তো দেখে যাবেন, আপনার নেক্সট জেনারেশন হয়তো এই কিচ্ছু আর দেখতে পাবে না। আপনাদের যেরকম বলছিলাম না যে এই ট্রিপে প্রচুর স্টুডেন্ট এসছে আমার সাথে, দেখুন পাগলামি চলছে, ওইদিকে দৌড়ে চলে গেল আমার পাশ দিয়ে, আর এই দিকে কতগুলো বসে আছে। মানে তুই কি ক্লান্ত? ওরা ক্লান্ত নয়, কিন্তু ওরা বসে আছে। আর তুই কি দেখতে পেয়েছিস? আমি বাদর দেখছি স্যার, দেখছি কাকে দ্বীপের মতো দেখতে এদের মতো। আচ্ছা, ও বাঁদর খুঁজছে আর খুঁজছে মিল কাকে দ্বীপের মতন দেখতে। এই দ্বীপ হচ্ছে আমার আরেকটি স্টুডেন্ট যে এই ট্রিপে এসছে, ওইখানে ছবি তুলছে আর তাকে বলছে বাঁদরের মতন। মানে আমি এটা গিয়ে বলবো, তারপরে এদের দুজনের মধ্যে একটা ছোট্ট লড়াই হবে, সেটা আবার সামাল দেব, ব্লগ করব, নিজের শখ পেটাবো, এতগুলোকে কন্ট্রোল করব, এবং ফটো সেশন দেখুন। শুধু এইখানে যে দাঁড়িয়ে আছে এটা কিন্তু একটা পোজ, আর এই হচ্ছে সেই দ্বীপ, যার ব্যাপারে ওর বক্তব্যগুলো ছিল। যাই হোক, এই আমার সমস্ত স্টুডেন্ট, ওইদিকে দেখুন, ওইদিকেও ফটো সেশন চলছে, মানে চারিদিকে জঙ্গল দেখাই আপনাদেরকে আরেকটুখানি। জঙ্গলে এইবারে গাছগুলোকে কাছ থেকে দেখাবো। যাদের এই জায়গাটা ভালো লাগছে, মানে দেখুন ভালো তাদের লাগবে, এখানে কিন্তু খুব অ্যাক্টিভিটি বেসড কিছু করার নেই। মানে এমন ভাববেন না যে এখানে এলে প্রচুর বাজার দোকান পাবেন, একদমই পাবেন না। বরং যাদের মনে হতে পারে যে এখানে এলে বেশ একটা প্রচুর দামি রেস্টুরেন্ট পাবো, না, পাবেন না। যাদের অরণ্য ভাল লাগে, যাদের জঙ্গল ভাল লাগে, পাহাড়ি নদী ভাল লাগে, শান্ত নিরিবিলি নিস্তব্ধতা ভালো লাগে, যাদের প্রকৃতির মাঝখানে থাকতে ভালো লাগে, তাদের থাকার ব্যবস্থা আছে। পেছনে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আপনার সুলতানে খোলা নেচার রিসর্ট। এটা WBFDCর আন্ডারে, মানে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে। তার ওয়েবসাইটে আপনারা নিশ্চিন্তে যেতে পারেন, গিয়ে অনলাইনেই বুকিং হয়, অনলাইনে বুকিং করে এখানে এসে কিন্তু থাকতে পারেন। আরেকটা জিনিস বলি, যেহেতু গভর্নমেন্ট প্রপার্টি, সিকিউরিটি খুব ভালো, বুকিং ছাড়া আমায় কিন্তু ঢুকতে দিল না। ইনফ্যাক্ট বাইরে বোর্ডও লাগানো আছে, উইদাউট বুকিং নো ওয়ান শুড এন্টার দ্য প্রেমাইসেস, তাই ঢুকতে পারলাম না। জানেন এই জায়গাটার আরেকটা খুব ভালো জিনিস আছে, এই যে বাসের জায়গাগুলো যেখানে আমার স্টুডেন্টগুলো বসেছিল, ওরা এখন অন্যদিকে গেছে, তো আমি চুপচাপ বসে আছি। একদিকে নদীর আওয়াজ, আরেকদিকে সন্ধে হয়ে আসছে, তো ঝিঝি পোকার বিভিন্ন রকম শব্দ, এমন অনেক রকম শব্দ যেগুলো আমরা জেনারেলি শহরে যারা থাকি, ঝিঝি পোকার যে আওয়াজের সাথে আমরা পরিচিত সেই আওয়াজের সাথে মেলে না। কিন্তু সব কিছু মিলিয়ে জলের আওয়াজ, আমি জানি না কেন, এটা আমি এক জায়গায় বইতে পড়েছিলাম যে এই যে জলের যে আওয়াজ বা বৃষ্টির যে আওয়াজ, এটা কিন্তু খুব সুদিং, অ্যাকচুয়ালি সুদিং ফর আওয়ার মাইন্ড। কলকাতা শহরে বা বিভিন্ন শহরে আমরা যারা থাকি, তারা তো এই শান্তির খোঁজেই আসি বারবার পাহাড়ে ছুটে। যাই হোক, একটু বসি, একটু চারিদিকটা দেখি, বুঝলেন? দেখির থেকে বড় কথা কি জানেন, উপভোগ করি, অনুভব করি। আরেকটা নতুন জায়গায় এসে একটুখানি বসলাম, এখানেও মাথার উপরে একটা শেড, এখানে বেশ কয়েক জায়গায় বসার ব্যবস্থা আছে, ওই একটু স্থান পরিবর্তন আর কি। প্লাস এখান থেকে আরেকটা সুবিধা হচ্ছে, দেখুন এইদিকে এই হ্যাঙ্গিং ব্রিজটাও আমি দেখতে পাচ্ছি, সামনে নদীটা। এইরকম হ্যাঙ্গিং ব্রিজ আরেকটা রয়েছে হচ্ছে লোলেগাঁওতে, মানে লাভা লোলেগাঁওতে। কিন্তু প্রবলেম হচ্ছে কি জানেন,
লোলেগাঁওয়েরটা আমি শুনলাম নাকি লোলেগাঁওয়ের হ্যাঙ্গিং ব্রিজটা নাকি ভেঙে গেছে এবং সেটা নাকি রিপেয়ার হয়নি বেশ অনেকদিন। যদি সেটা সত্যি হয়, আমি জানি না, আমি যাইনি এর মাঝখানে, যদি সেটা সত্যি হয় গভর্নমেন্টের উচিত ইমিডিয়েটলি ওটাকে রেস্টোর করা, ওটাকে ঠিক করা। ওয়েস্ট বেঙ্গল মতো স্টেটের কাছে, যার কাছে প্রাকৃতিক সম্পদ এত রয়েছে, তার কিন্তু ট্যুরিজমে আরও অনেক বেশি করে ইনিশিয়েটিভ নেওয়া উচিত এবং অনেক বেশি করে ভাবনা চিন্তা করা উচিত। ট্যুরিজম কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা সোর্স অফ ইনকাম ফর কমন মাসেস এবং রেভিনিউ ফর দ্য গভর্নমেন্ট হতেই পারে। সন্ধেবেলা প্রায় 5টা বেজে গেছে, মানে আর 10-15 মিনিট 20 মিনিটে পুরো অন্ধকার। এখনও আমি দেখছি ট্যুরিস্ট আসছে, কিন্তু বেশিরভাগই ফ্যামিলি নিয়ে, এবং সেই ভয়ঙ্কর ভিড় যেটা আগেও বলছিলাম যে সেই ভয়ঙ্কর ভিড় নেই, টুকটুক করে লোক আসছে, বিশাল একটা কিছু নয়। কিন্তু সন্ধেবেলার এই সানসেটটা দেখতে আমি চেয়েছিলাম যে এই জঙ্গলের মাঝখানে, যে দেখুন চারিদিকে তো জঙ্গল, এই চারিদিকে ঝুপ করে অন্ধকারটা যখন নামবে তখন ঠিক কেমন লাগবে। আমরা এমনিতেও লাটাগুড়িতে যেখানে রয়েছি সেটা একদম জঙ্গলের গায়ে, তো সেখানেও এক্সপিরিয়েন্স খুব ভালো। যদি আমার সেই রিসর্টে প্রথমবার আসা নয়, আমার আগের ভিডিও আছে, সেই রিসর্টে দেখে নেবেন। এই পাহাড় জঙ্গল আমাকে সবসময়, মানে ইট অ্যামেজেস মি এভরি টাইম। আমার প্রত্যেকবার ভাল লাগে, প্রত্যেক সময় ভাল লাগে, কিছু করলেও ভাল লাগে, শুধু তাকিয়ে থাকলেও ভালো লাগে। তাহলে কেমন লাগলো বলুন এই ছোট্ট ভিডিও সান্তালেখোলার ওপরে? জায়গাটা খুব সিম্পল, আমি আপনাদেরকে এটা বলবো না যে বহু কিছু রয়েছে এখানে, তবে কি জানেন তো, অনেক সময় অনেক সিম্পল জায়গাও খুব সুন্দর লাগে, আর এই জায়গাটা হচ্ছে তার মধ্যেই একটা। তবে যদি কেউ শুধু সান্তালেখোলার জন্য আসেন, আমি বলবো সেটা দরকার নেই। সামসিং, সান্তালেখোলা, রকি আইল্যান্ড 3টে একসাথে প্যাকেজ নিয়ে আসুন, সস্তা পড়বে, সারা দিনটা কেটে যাবে, ভালো লাগবে। এখানে এই হ্যাঙ্গিং ব্রিজ, এই নদীর ধার, এগুলোই দেখার মতন আছে। আজকের শেষ জায়গা হলো রকি আইল্যান্ড। আপনাদের দলে যদি ছোট বাচ্চা থাকে বা অল্প বয়সী লোকজন থাকে, তাহলে আমি আপনাদেরকে এইটুকুনি বলতে পারি, এই জায়গাটা কিন্তু আপনারা সবচেয়ে বেশি এনজয় করবেন। কেন বলছি তা ভিডিওটা শেষ অবধি দেখলে নিজেরাই উত্তর পেয়ে যাবেন। উত্তরবঙ্গ বা ডুয়ার্সের আরেকটা অত্যন্ত জনপ্রিয় জায়গা বা সাইট সিং এর জায়গা বলতে পারেন, সেটা হচ্ছে রকি আইল্যান্ড। আমার পেছনে যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা আইকনিক এই জন্য যে উত্তরবঙ্গ বা ডুয়ার্স অঞ্চলের এটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ব্রিজ, এবং এই ব্রিজের যে কনস্ট্রাকশন আপনাকে মনে করিয়ে দেবে কলকাতার মাঝেরহাট ব্রিজ ভেঙে যাওয়ার পরে যখন মিলিটারি একটা আলাদা করে একটা ব্রিজ তৈরি করে দেওয়া হয় রেল লাইনের ওপর দিয়ে, ঠিক সেই রকম মেকানিজমে কিন্তু এই ব্রিজ তৈরি। আরও অনেক কিছু আপনাদেরকে জানাবো, নিচে নদীটাকে দেখাবো, চারিদিকের পাহাড় দেখাবো, গাছপালা দেখাবো, জঙ্গল দেখাবো। শর্ত একটাই, ভিডিওটা পুরোপুরি দেখুন, আর যদি ভালো লাগে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। যেরকম আপনাদেরকে বলছিলাম, এই ব্রিজটা দিয়েই শুরু করি তাহলে গল্পটা। এই রকম ব্রিজকে বলা হয় বেইলি ব্রিজ। বেইলি ব্রিজ অ্যাকচুয়ালি জর্জ বেইলি নামক একজন ইঞ্জিনিয়ারের নামের ওপরে তৈরি। যখন ওয়ার্ল্ড ওয়ার হচ্ছিল তখন, মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় মিলিটারি স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করতেন হচ্ছে এই বেইলি সাহেব। তিনি একটা রকম ডিভাইস তৈরি করেন যাতে খুব সহজে পাহাড়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বা নদীর ওপরে কোনো ব্রিজ তৈরি করা যায়, এবং চাইলে এই ব্রিজ কিন্তু আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে খুলেও ফেলা যায়। তার সবচেয়ে বড় সুবিধা, যদি ধরুন শত্রুপক্ষ আসে তাহলে ব্রিজটাকে জাস্ট ডিসম্যান্টেল করে নিলেন, শত্রুর মুভমেন্টটা আটকে যাবে। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে রকি আইল্যান্ডের এই ব্রিজটার ঠিক মাঝখানে। দেখুন আমার পেছনে নদী, আমার এই দিকটা চারিদিকটা পাহাড়, এবং আমার ওই দিকটাতেও নদী। আচ্ছা বলে রাখি, এই ব্রিজের ওপর দিয়ে কিন্তু গাড়ি পারাপারও করতে পারে। ইনফ্যাক্ট এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্রিজ। ব্রিজটার নিচের দিকটার আর্কিটেকচার ইজ ভেরি ডিফারেন্ট। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ঠিক এরকম। এর দুটো সুবিধা, একটা হচ্ছে যেটা বলছিলাম, এই ব্রিজকে ডিসম্যান্টেল করা যায়, তাই জন্য জাস্ট এই ফ্রেমসগুলোকে নাট থেকে খুলে দেওয়া হয়, এবং আমাদের মতন পাতি পর্যটকদের জন্য সুবিধা হচ্ছে নিচ থেকে নদীটা সুন্দর দেখা যায়। দেখুন জানেন, আমি যখনই এরকম পাহাড়ি নদী বা ঝর্ণা দেখি, দেখুন ওই দূর থেকে দেখতে পাচ্ছি জলটা বেরোচ্ছে, আমি একটাই জিনিস শুধু ভাবি যে এই নদী কোথায় শুরু হয়েছে, এই নদীর শুরুটা কোথায়। আমি প্রচুর নদী দেখেছি, আমি কখনো কোনো নদীর শুরু দেখিনি। আমি গোমুখ গেছি বটে,
কিন্তু গোমুখ গ্লেশিয়ার অবধি কোনোদিন যেতে পারিনি। তবে এবারে ইচ্ছা আছে এই শখগুলো সব পূরণ করব। আপনারা কারা কারা নদীর উৎসস্থান দেখতে ইন্টারেস্টেড তারা একটু কমেন্ট করে জানাবেন না। কার কার মনে হয় যে নদী কোথায় তোমার শুরু হয়েছিল সেই খবরটা কে বলে? যাদের যাদের এই কথাগুলো মনে হয় তারা একটু কমেন্ট করে জানাবেন। ব্রিজ পেরিয়ে ব্রিজের ওই পারে যেরকম দূরে পাহাড় দেখতে পাচ্ছেন, সেরকম আমার এই দিকটাও কিন্তু পাহাড় বলতে পারেন। একরকম পাহাড়ের মাঝখানে নদীর বেসিন, মানে এই জায়গাটা জাস্ট একটু নিচু, নদীর ওপর দিয়ে ব্রিজটা, আবার দুদিকে রাস্তা যেখানেই যাবেন কিন্তু পাহাড়ের ওপরে উঠে যাবে। এইদিকে পাহাড়ের ওপরে দেখুন সবুজটা কিন্তু অনেক বেশি। মানে আমি হিমাচল প্রদেশ গেছি, উত্তরাখণ্ড গেছি এবং আমাদের বাংলা সিকিম এই জায়গার পাহাড়গুলো দেখেছি। বাংলা এবং সিকিমের পাহাড়গুলোর সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে সবুজের কাভারটা অনেক বেশি। সেদিকে হিমাচলের নাকা টোবা এই জায়গাগুলো খুব সুন্দর, কিন্তু পাহাড়গুলো ব্যারেন, সেখানে কিন্তু এত সবুজ নেই। ও আচ্ছা, ভিডিও শুরু থেকে এখন অবধি বলেছি কি এবারের ট্রিপে কিন্তু আমি একা নেই। দেখুন আমার সাথে আমার কলেজের প্রায় 30-32 জন স্টুডেন্ট বেড়াতে এসছে একসাথে। তাই এবারের ট্রিপে অনেক বেশি দায়িত্ব রয়েছে, কিন্তু তার সাথে আনন্দটাও অনেকটা। আমার স্টুডেন্টরা আমার কাছে আমার সেকেন্ড পরিবারের মতন। বছরের বেশিরভাগ সময়টা তো ওদের সাথেই কাটাই। সপ্তাহে 6 দিন কলেজ যাই, ওদের সাথে দেখা, তারপরেও সারা দিন কথাবার্তা পড়াশোনা এইসব চলতেই থাকে। তাই ওরাই আমার কাছে ফ্যামিলি মেম্বার হয়ে গেছে একরকম। ওদেরকে নিয়েই বেড়াতে এসেছি এবারে। আচ্ছা, একটা জিনিস বলি, আপনারা যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন তারা জানেন যে আমি যেখানে যাই একটু ফুচকাটা লোকালি টেস্ট করি। আমার মনে হয় বাঙালি পর্যটকরা যেখানেই যান বোধহয় ফুচকাটা টেস্ট করেই দেখেন। এখানেও একটা ফুচকার দোকান, আর আমি ফুচকা ডেফিনেটলি ট্রাই করব। আমি ভাবছিলাম যে বোধহয় ফুচকা খাওয়ার লোক একমাত্র আমিই থাকবো। না না, আমার স্টুডেন্টরাও ফুচকাতে মানে একদম এসে গেছে। গলাটা একটু ভেঙে গেছে বুঝলেন, রাত্রিবেলা কালকে হয়তো একটু ঠান্ডা লেগে গেছে, তাই গলার আওয়াজটা বাজে আসতে পারে, ক্ষমা করে দেবেন। আপাতত একটা ফুচকা খেয়ে দেখি তাহলে কেমন। তাহলে আপনারাও এই দিদির কাছে এসে ফুচকা খেয়ে নেবেন। আমাকে একটা দে। এটা হচ্ছে টিচার হওয়ার সুবিধা, চাইলে সোজা পাওয়া যায়। কলকাতার ফুচকা বেটার, কিন্তু বেড়াতে এসে এটাও বেশ ভালোই লাগলো। এখন যাওয়ার পালা হচ্ছে একটু নদীর ধারে। নদীর কাছে আসবেন, একবার নদীতে নামবেন না, তাহলে কিরকম নদী দেখলেন বলুন তো। ওপর থেকে, ব্রিজের ওপর থেকে নদী দেখে কি মন এর সব ইচ্ছা মেটে? আমার তো মেটে না। তাই আপাতত এই রাস্তাটা নিচে দিয়ে ধরে এরমভাবে যাব নদীর কাছে। আমি একবার দেখে আসব, যদি সেফ হয় তাহলে স্টুডেন্টদেরকেও নিয়ে যাব। নদীর ধারে যাওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখুন এখানে একটা ত্রিবেণী মূর্তি রিভার ক্যাম্প, এখানে রেস্টুরেন্টও আছে, এখানে কিন্তু 2-3টে থাকার জায়গাও আছে টুকটাক। তাই কারোর যদি এই জায়গাটা ভিডিওতে দেখে বেশ ভালো লাগে, এবং আমি বলছি আপনাদেরকে, আমি ভিডিও কেমন করতে পারছি আমি জানি না, তবে জায়গাটা কিন্তু খুব সুন্দর। যদি চান এক রাত্রি কিন্তু ডেফিনেটলি থাকতে পারেন। এই জায়গাটা, এই হোটেলটা আপনাদেরকে এই জন্য দেখাচ্ছে, একদম দেখুন নদীর পাশে, আর ওদের একটা খুব সুন্দর ওখানে ওপেন একটা খাওয়ার জায়গা করা আছে ওই দিকটাতে। তাই খেতে বসেও নদী দেখতে পারবেন, ঘরের জানলা থেকেও সুন্দর নদী দেখতে পারবেন। ফোন নাম্বার যদি পাই আমি নিচে দিয়ে দিচ্ছি আপনাদের জন্য। ফুচকা খাওয়ার পরে শুনলে যতই অবাক লাগুক, খেলাম একটু এই ছোট্ট দোকানটায় চা। হ্যাঁ, মানে ফুচকার পরে চাটা ডাক্তারদের দ্বারা একদমই রেকমেন্ডেড নয়, আর বিশেষ করে বাঙালি মানেই হচ্ছে গ্যাস অম্বল অ্যাসিডিটি। এখনো সেই বাঙালি হয়ে উঠতে পারিনি, সেই জ্বালায় খুব একটা ভুগি না, তাই জন্য চাটাও খেতে ইচ্ছা করছিল, খেয়ে নিলাম। এখন খুব সাবধানে সাবধানে নামতে নামতে চলেছি হচ্ছে, দেখুন রাস্তা উপরে রয়ে গেল, চলেছি হচ্ছে এই আমি আর আমার টিম, মানে আমার স্টুডেন্টরা নদীর ধারে। তাহলে নদীর ধারে গিয়ে কথা হোক আপনাদের সাথে। এই ভয়ঙ্কর রাস্তাটা আমি একটু সাবধানে সাবধানে পার হয়ে নিই। তাহলে জলের আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন চলে এসেছি নদীর একদম কাছে। এখানে বেশ কয়েকটা সিঁড়ি আছে দেখুন, এই সিঁড়িগুলো দিয়ে যদি আপনি নিচে নামেন তাহলে চলে যাবেন হচ্ছে সোজা একদম নদীর বেসিনে। তাই সেই দিকেও যাওয়া শুরু করি, একটু একটু করে নামি। আপনাদের কাছ থেকে নদী না দেখালে নদী দেখার মজা কোথায়? পৌঁছে গেছি নদীর ধারে। যারা আমার ভিডিও দেখেন তারা এটাও জানেন
তো যেরকম আমি ফুচকা দেখলে নিজেকে আটকে রাখতে পারি না, সেরকম আমি পাহাড়ি নদী দেখলেও নিজেকে আটকে রাখতে পারি না। আপাতত আমার পাটা দেখুন একবার জলের তলায়, একটু দেখে নিতেও এসছে আজকে। কেন স্টুডেন্টদেরকে যদি আনতে হয় এই অবধি আনা যাবে, তার বেশিটা কিন্তু রিস্কি হয়ে যাবে। ওই একজন দুজন করে আসবে, একটু মুখে চোখে জল দেবে, দিয়ে দিয়ে আবার ব্যাক করে যাবে। কারণও হচ্ছে দেখুন এখানে এখন নদীর মানে একটু ফ্লোটা না ভয়ঙ্কর দেখাচ্ছে নদী আপনাদেরকে এবারে। আপাতত বসে পড়েছে একটা পাথরের ওপরে, জানেন একটু বাদে স্টুডেন্টদেরকে নিয়ে এলে তখন না ভিডিও করতে পারবো না নিজে এইভাবে ব্যাপারটাকে এনজয় করতে পারবো। তার কারণ হচ্ছে অনেকটা টেনশন, অনেকটা দায়িত্ব একসাথে থাকবে। ওদের মা বাবারা ছেড়েছেন আমার উপরে ভরসা করে। এই ট্রিপে আমি ওদের দাদা, আমি ওদের বাবা, আমি ওদের স্যার, সব কিছু একসাথে। তাই জন্য ওরা এই ট্রিপে আমার সন্তান বলতে পারেন। বয়সে হয়তো আমার সন্তানের বয়সে একদমই নয়, কিন্তু ছোট ছোট ভাই বোনও তো সন্তানের মতনই। স্টুডেন্ট মানেই সে আপনার কাছে সন্তান তুল্য। যাই হোক, খুব ভালো লাগছে। মানে আমার তো বারবারই নর্থ বেঙ্গলে আসা হয়, আমি যখনই একটু 2-3 দিনের ছুটি পাই চলে আসি, ভালো লাগে। খুব বেশি দিন হলো ভিডিও করছি না, জানেন করছি এই জন্য সবচেয়ে বেশি করে যে অন্তত ডকুমেন্টেড থাকলো। আজকের এই বয়সটা এই দিনগুলো তো আর ফিরে আসবে না। 20 বছর বাদে যদি দেখি তাহলে নিজের এই বয়সটাকে দেখতে পাবো। আরেকটা কথা হচ্ছে যে আমি যা তৈরি করি আমি চেষ্টা করি সত্যি কথা বলে ভিডিওগুলো তৈরি করতে। অনেকেই ভালো ব্লগস করেন, আমার ফেভারিট অনেকে রয়েছেন, কিন্তু আমার মনে হয় যে সাধারণ মধ্যবিত্ত বাঙালির কাছে প্রকৃত ইনফরমেশনগুলো খুব দরকার। সেই ইনফরমেশনগুলো এক্ষুনি দিচ্ছি আপনাদেরকে। যারা এরকমভাবে আসবেন রকি আইল্যান্ড দেখতে, তাদেরকে আমি বলবো শুধু রকি আইল্যান্ড কখনোই আসবেন না, আসবেন সামসিং, সুলতালেখোলা, রকি আইল্যান্ড। সামসিংয়ের ওপরে আমার ব্লগ আছে এবং সুলতালেখোলার ওপরেও আলাদা করে ভিডিও আছে। এই তিনটে মিলিয়ে আজকে 2022-এর অক্টোবরের মাঝামাঝি পড়ছে হচ্ছে 2500 টাকা মতন একটা বড় গাড়ি, জাইলো বা বোলেরো এই জাতীয় বড় গাড়ি। আর ছোট গাড়ি হলে ভাড়া একটু কম পড়বে। তবে কি জানেন, রাস্তা এক এক জায়গায় এতটাই খারাপ, ছোট গাড়ি নিয়ে এলে কিন্তু সমস্যাও বেশি হবে। এখানে 1 প্লেট চিকেন এগ ওয়াই এর দাম হচ্ছে মোটামুটি কম বেশি 60 টাকা, চিকেন মোমো কম বেশি 60 টাকা। এখানে ভাত পাবেন, কিন্তু আমি আপনাকে বলবো যে ঘুরতে বেরোলে দুপুরবেলাটা ভাত না খাওয়াটাই ভালো, তাহলে শরীরও হালকা থাকবে, ঘুরতেও পারবেন প্রাণ ভরে। তাহলে কেমন লাগলো বলুন রকি আইল্যান্ডের এই ছোট্ট ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ রিকোয়েস্ট করছি একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। আমি অনেক নতুন, আমি বড় ইউটিউবারদের মতো পপুলার নই, কিন্তু চেষ্টা করি সৎভাবে ভিডিও তৈরি করতে। যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন, আর ডেসক্রিপশনটাকে ডেফিনেটলি চেক করবেন। এখানে থাকার কি ব্যবস্থা আছে সেগুলোর ব্যাপারে আমি ডিটেল আপনাদের জন্য ডেসক্রিপশনে দিয়ে দেবো। ততক্ষণ অবধি ভালো থাকবেন। ডুয়ার্সের উপরে আমার বহু ভিডিওস আছে, সেই প্রত্যেকটাকে আমার চ্যানেলে ঢুকে দেখবেন। আশা করি সেগুলো আরও বেশি কাজে দেবে। টাটা।